বিশ্বকাপের নকআউটে জাপানের কাছে গোল খেয়ে বিপাকে ব্রাজিল। ম্যাচে ফিরতে মরিয়া সেলেসাও, বড় পর্দায় সাম্বা ছন্দ উদযাপনে সমর্থকরা। ব্রাজিল এবারে ওয়ার্ল্ড কাপ নেবে। ব্যাংক লুটেরাদের মালিকানায় ফেরা বন্ধ, আইনের ধারা বিলোপের সিদ্ধান্ত। প্রধানমন্ত্রীর প্রস্তাবে বাতিল হলো কালো টাকা সাদা করার সুযোগ। কেউ কেউ এটিকে কালো টাকা সাদা করার সুযোগ এইভাবে মনে করছেন। অনেকের এক্সপ্রেশন হচ্ছে এটা বোধহয় এরকম। প্রস্তাবিত এই বিধানটিকে প্রত্যাহার করার জন্য আমি মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক স্ট্যান্ডবাজি। সাহস থাকলে জুলাই হত্যা মামলা লড়ার আহ্বান চিফ প্রসিকিউটরের। হামে প্রাণ গেল আরো 4 শিশুর। ডেঙ্গুতে একদিনে 5 জনের মৃত্যু। জনসচেতনতায় গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। শুভেচ্ছা দেশে প্রবাসে, সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। দর্শক, রাউন্ড অফ 32 এর হাই ভোল্টেজ ম্যাচে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে লড়ছে এশিয়ার দল জাপান। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় বড় পর্দায় খেলা উপভোগ করছেন সমর্থকরা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী গোলাম মোর্শেদ। সরাসরি যুক্ত হবো তার সাথে। মোর্শেদ, আপনার কাছে প্রশ্ন, আপনি এটি হয়তো দর্শকদের করবেন। আসলে এখন খেলার অবস্থা কেমন দেখছেন এবং দর্শকরা আসলে কি বলছে? যেহেতু ব্রাজিল একটা গোল খেয়েছে জাপানের কাছে, সেহেতু ব্রাজিলের যারা দর্শকরা আছে তারা এই বিষয়ে কি বলছে? ব্রাজিলের সমর্থক যারা রয়েছেন তারা আসলে কিছুটা আপসেট হয়ে আছেন, হতাশার মধ্যে আছেন। অন্যদিকে আর্জেন্টিনার সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু এক প্রকার আনন্দিত হয়েছেন এবং উল্লাস করছেন। পেছনে ঠিক শুনতেই পাচ্ছেন, হয়তো ভুয়া ভুয়া স্লোগান চলমান রয়েছে এবং গোল খাওয়ার পর থেকেই কিন্তু বলতে গেলে যে পাশার দান উল্টে গেছে। শুরু থেকে আমরা দেখছিলাম যে ব্রাজিলের সমর্থক যারা রয়েছেন তারা দাপট দেখাচ্ছিলেন, তারা থ্রি পিস বলছিলেন, বা আর্জেন্টিনার সমর্থক যারা রয়েছেন তাদেরকে কিন্তু কিছুটা কোপ করে কথা বলছিলেন। অপরদিকে আর্জেন্টিনার সমর্থকরা কিন্তু শুরু থেকেই কিছুটা চুপ ছিলেন এবং পুরো পরিবেশটা কিন্তু তারা একদম দেখার চেষ্টা করছিলেন। এই মুহূর্তে যখনই জাপানের সানো তিনি যখন গোল করলেন 29তম মিনিটে, তারপর থেকেই কিন্তু দেখা যাচ্ছে যে ব্রাজিলের সমর্থক যারা রয়েছেন তারা একদমই চুপ হয়ে গেছেন। তাদের মধ্যে তাদের যে উল্লাস ছিল, তাদের যেই উচ্ছ্বাস ছিল, সেই উচ্ছ্বাস যেন এক নিমিষেই বদলে গেছে এবং তারা একদমই কিন্তু হতাশায় পড়ে গেছে। তাও তারা যেমনটি ভাবছেন যে নেইমার হয়তো পরবর্তী দ্বিতীয় অর্ধে নামবেন, যে দ্বিতীয় অর্ধ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। দ্বিতীয় অর্ধে নেইমার হয়তো নামবেন এবং পাশাপাশি ভিনিসিয়াস জুনিয়র, যিনি এখনো ফিল্ডে আছেন, তিনি হয়তো কোনো কারিশমা দেখাবেন যে এবং কারিশমা দেখিয়ে হয়তো কারিশমেটিক ওয়েতে ব্রাজিলকে সমতায় ফেরাবেন এবং ব্রাজিলকে হয়তো একটা জয় উপহার দিবেন। ব্রাজিলের সমর্থকরা এই প্রত্যাশাই করছেন এখানে। The Japanese may be outnumbered in the stadium here, but they are the ones dreaming of a first knockout victory at a World Cup finals at the 5th attempt. There's confirmation of the change. তো আমি যদি একটু ম্যাচের বিবরণী দেই বল পজিশনে প্রথমার্ধে যদি আমি বল পজিশন বলি, বল পজিশনে ব্রাজিল কিন্তু 68% বল দখলে রেখেছিল। অর্থাৎ ম্যাচটি কিন্তু বলতে গেলে একপেশীয়ভাবে ব্রাজিল খেলেছিল। তবুও কিন্তু জাপানের দখলে কিন্তু 32% বল ছিল এবং 32% বল দখলে কিন্তু তারা শট করতে পেরেছিলেন 4টি এবং অপরদিকে ব্রাজিল কিন্তু 8টি শট করেছেন। 8টি শট করতে পেরেছিলেন এবং 8টি শট থেকে 2টি অন টার্গেট ছিলেন। এবং জাপানের কিন্তু 1টি অন টার্গেট ছিল। সেই 1টি অন টার্গেট থেকেই কিন্তু জাপান 1টি গোল করেছেন এবং সেই 1টি অন টার্গেট থেকে 1টি গোল করে কিন্তু সানোর গোলে কিন্তু জাপান 1-0 গোলে এগিয়ে এখনো পর্যন্ত রয়েছেন এবং প্রথমার্ধ শেষ করেছেন এবং
অল্প কিছুক্ষণের মধ্যেই প্রথমার্ধের খেলা শেষে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে যাচ্ছে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পর হয়তো ব্রাজিল সমতায় ফেরার জন্য আপ্রাণ চেষ্টা করবে এবং ব্রাজিলের সমর্থকরা সেই প্রত্যাশাই করছে। One goal advantage. এবং এখানে ব্রাজিলের সমর্থকদের পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর্জেন্টিনার যেমন সমর্থক রয়েছেন যারা মূলত জাপানকে সমর্থন যোগাচ্ছেন এবং জাপানই যখনই কোনো আক্রমণে যাচ্ছেন বা জাপান যখনই বল পজিশন দখল করছেন তখনই কিন্তু আর্জেন্টিনার সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু উল্লাস করছেন এবং সেই উল্লাস কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। পাশাপাশি এখানে আমরা আরও কিছু দল দেখতে পাচ্ছি, যেমন জার্মানির একজন ভাই দেখা যাচ্ছে যে তিনি 7-আপের বোতল দেখাচ্ছেন এবং হয়তো ব্রাজিলের কাউকে খোঁচা দিয়ে 7-আপের বোতলটি দেখাচ্ছেন এবং বন্ধু হয়তো তিনি তাই এমনটি করছেন। এবং পাশাপাশি আমরা স্পেন মোর্শেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী গোলাম মোর্শেদ। এবার আমরা খেলার আরও খবরাখবর জানতে চাই, এর জন্য আমরা চলে যাচ্ছি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে। সেখানে আছেন আমাদের সহকর্মী KM সনি। যাচ্ছি সনির কাছে। তোয়া, আপনাকে ধন্যবাদ। এখানে এখন পর্যন্ত ফলাফল যেটা সেটা হলো ব্রাজিল কিন্তু 1-0 গোলে পিছিয়ে আছে। এখন ব্রাজিলের ফ্যানদের চোখে মুখে হতাশা, কিন্তু অন্যদিকে আবার আর্জেন্টাইন ফ্যানরা কিন্তু উল্লাসে মেতেছেন। এখানে আর্জেন্টাইন ফ্যানদের সংখ্যাও কম নয়। আপনাকে জানিয়ে রাখি, এখানে অনেক আর্জেন্টাইন ফ্যান আছে, তারা কিন্তু চায় আজকে ব্রাজিল হেরে বাসায় চলে যাক, অর্থাৎ বিশ্বকাপ থেকে বিদায় নিক। কিন্তু আরও অনেক আর্জেন্টাইন ফ্যান আছে, তারা কিন্তু ব্রাজিলের জয় চাইছে, কারণ সেমিফাইনাল পর্যন্ত যদি এই ব্রাজিল টিম যায় আর ওই দিক থেকে যদি আর্জেন্টিনা আসে সেমিফাইনাল পর্যন্ত, তাহলে কিন্তু দুই দলের একটা মুখোমুখি দেখা হবে। 36 বছর পর একসাথে খেলার সুযোগ পাবে। এই দৃশ্য দেখার জন্য অনেকেই চাচ্ছে এই আজকে কামব্যাক করুক ব্রাজিল এবং খেলা তারা বিশ্বকাপে টিকে থাকুক। আবার অনেক ব্রাজিল ফ্যান দেখেছি হতাশ, তারা বলছে আজকে তাদের টিমের খেলা দেখে তারা নিজেরাই হতাশ এবং পরবর্তী বিশ্বকাপে তারা কাবো ভার্দেকে সাপোর্ট করতে চায়, এমন কথাও আমি কিন্তু শুনেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই চিত্র, এখানে কিন্তু প্রতি আর্জেন্টিনা হোক কিংবা ব্রাজিল ম্যাচ হোক সব সময় কিন্তু এই গ্যালারি পূর্ণ থাকে। তবে আজ যখন গ্রুপ পর্বের খেলা শেষ করে যখন নকআউট পর্বের খেলা শুরু হয়েছে, তখন কিন্তু এই উন্মাদনা আরও বৃদ্ধি পেয়েছে। আজকে দেখতে পাচ্ছি সব দর্শক কিন্তু গ্যালারিতে কানায় কানায় পূর্ণ। তারা কিন্তু সবাই যে ব্রাজিলের সাপোর্টার তা নয়, অনেক আর্জেন্টাইন ফ্যান আছে, তারাও দেখছে। এখন আমি কিছু ফ্যানদের সঙ্গে কথা বললাম, তারা কিন্তু বলছে আনচেলত্তি এমন একজন কোচ, তিনি কিন্তু যে কোনো মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন, তার মাস্টার প্ল্যানে কিন্তু বদলে দিতে পারেন, সব আশঙ্কা কাটিয়ে কিন্তু জিততে পারেন। আবার নেইমার এই দ্বিতীয়ার্ধে নামার কথা আছে, নেইমার যদি নামে তার পায়েও গোল দেখার জন্য অনেকে মুখিয়ে আছেন। যদি তিনি গোল করতে পারেন, সমতা নিয়ে অতিরিক্ত খেলায় যদি যেতে পারেন, আশা করছেন ব্রাজিল ফ্যানরা সেখান থেকে জয় নিয়েই তারা ফিরবে এবং তারা শেষ পর্যন্ত বিশ্বকাপ নিতে চায়, হেক্সা জয় করতে চায়। অন্যদিকে আর্জেন্টাইন ফ্যানরা বলছে তারা কিন্তু কোনো ছাড় দিবে না, এবার শিরোপা আবারও 22 সালের মতো আবারও কিন্তু শিরোপা তারা নিতে চাইছে। আমি অনেকের সাথেই কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে, একটু পর পরে দেখতে পাচ্ছেন যে সামান্য অ্যাটাক, সামান্য পাস, কাউকে ক্যামেরায় কোনো সেলিব্রিটিকে দেখানো হলেই তারা কিন্তু চিৎকার করছে, সেটা ব্রাজিল ফ্যান হোক কিংবা আর্জেন্টিনা ফ্যান হোক। জাপান ফ্যান খুব কমই আছে, কিন্তু ব্রাজিল এবং আর্জেন্টিনার ফ্যানদেরই কিন্তু উন্মাদনা আমরা দেখতে পাচ্ছি। যখন গোল হলো আমরা দেখতে পেলাম কত আর্জেন্টাইন ফ্যান এখানে আছে, সবাই কিন্তু উঠে দাঁড়িয়েছিল এবং অনেক আনন্দ উল্লাস করেছে। তারা কিন্তু সব আর্জেন্টাইন ফ্যান ছিল। যখন আমরা দেখলাম তারা উঠে দাঁড়িয়ে চিৎকার করছে, তখনই বুঝতে পারলাম এখানে আর্জেন্টাইন ফ্যানদের সংখ্যা খুবই বেশি। তারা কিন্তু জয় নিয়ে ফিরতে চাচ্ছে, অর্থাৎ জাপানের জয় দেখার জন্য এসেছে। আমরা দেখানোর চেষ্টা করব এখানে গ্যালারি
কত দূর পর্যন্ত দর্শক এখানে দেখছে এই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেক ফ্যান আছেন, এখন পর্যন্ত ম্যাচের ফলাফল কিন্তু সেটাই আছে। দ্বিতীয়ার্ধের খেলা কিছুক্ষণ আগেই শুরু হয়েছে, খেলার ফলাফল সেই 1-0, জাপান কিন্তু 1 গোলে এগিয়ে আছে। এখন পর্যন্ত কোনো আশার আলো দেখতে পাচ্ছে না ব্রাজিল ফ্যানরা। যদি এই জাপানের কাছে তারা হেরে যায় তাহলে সেটা কিন্তু হবে খুবই দুঃখের বিষয়, কারণ এই জাপান এখন পর্যন্ত কোনো শিরোপা জিততে পারেনি। তারা 98 সাল থেকে প্রতিবারে বিশ্বকাপে অংশগ্রহণ করছে, তারা শিরোপা জেতেনি। অন্যদিকে ব্রাজিল প্রথম আসর থেকে এখন পর্যন্ত খেলছে বিশ্বকাপে এবং তারা 5 বারের চ্যাম্পিয়ন, অন্যতম সেরা একটা দল, তারা সর্বোচ্চ সফল দল, 5 বার চ্যাম্পিয়ন হয়েছে তারা। তারা এবারও হেক্সা জয় করতে চায়, তাদের যে 24 বছরের আক্ষেপ তারা ঘোচাতে চায়। তারা সেই 2002 সালে সর্বশেষ কাপ জিতেছে। অন্যদিকে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা কিন্তু গেলবার অর্থাৎ 2022 সালে কাপ নিয়েছে। সেই যে একটা আক্ষেপ ব্রাজিল এইবার ঘোচাতে চায়। আর্জেন্টিনা যেহেতু আগেরবার কাপ নিয়েছে, এবার তারা দেখিয়ে দিতে চায়, তারা কাপ নিয়ে আবারও জানান দিতে চায় সেই ব্রাজিল এখনও ফুরিয়ে যায়নি। যদিও কিছু কিছু ব্রাজিল ফ্যানরাই আমাকে বলছিল যে ব্রাজিল আগের মতো খেলে না, আগের মতো সেই ধার নেই, তারপরেও তারা সেই দলকে তারা ছাড়ছে না, কারণ তাদের একটা খুব ভালো ইতিহাস আছে। তারা কিন্তু সেই ইতিহাস, সেই ঐতিহ্য ধরে রাখতে চায় এবং আবারও সেই দল আবারও ফিরতে চায়। এখানে দেখতে পাচ্ছি একটা গোল মিস হয়েছে এবং ব্রাজিল ফ্যানরা উল্লাসই করছে বলা যায়, কারণ এতক্ষণ পর্যন্ত জাপান যেভাবে অ্যাটাক করেছে সেটার বিপরীতে এখন ব্রাজিল একটু অ্যাটাকে গেছে। এটা দেখার পর তারা কিন্তু উল্লাস করছে, যদিও মাথায় হাত দিয়েছে, তাদের গোলটা মিস হয়েছে, তারা ফিরতে পারেনি খেলায়। তবে যে কোনো মুহূর্তে এখানে খেলায় ফিরে যেতে পারে দল এবং আবারও তারা এই বিশ্বকাপে টিকে থাকতে হলে ফিরতে হবে, সে ফিরে পেতে চায় এবং ফিরে এই টিকে থাকতে চায় এই বিশ্বকাপে। তাছাড়া কোনো উপায় নেই, যদি এখানে হেরে যায় তাহলে বিদায় নিতে হবে। চোখের জল কিন্তু অনেক ফ্যানদের পড়বেই, তারা কিন্তু নিতে পারবে না এই জাপানের কাছে হারলে। অবশ্যই আর্জেন্টাইন ফ্যানরা এটাই খোঁচা দিবে পরবর্তীতে জাপানের কাছে হেরে রাউন্ড অফ 32 থেকে বিদায় নেওয়া। এটা কিন্তু ব্রাজিল ফ্যানদের জন্য মোটেও সুখকর হবে না। আমি আপনাদের জানিয়ে রাখতে চাই, সব খবর সবার আগে কিন্তু এখানেই জানতে পাবেন, স্টার নিউজে জানতে পাবেন। আপনাদের সব খবর সবার আগে জানানোর জন্য আমি সবসময় প্রস্তুত, আমাদের টিম সবসময় প্রস্তুত। এখন পর্যন্ত খেলার ফলাফল 1-0, জাপান কিন্তু 1 গোলে এগিয়ে আছে। আমরা দেখাচ্ছি সেই চিত্র, কখনো কখনো এই গ্যালারিতে নিস্তব্ধতা, আবার কখনো কখনো উল্লাস, কখনো একটু হতাশা। এই যে আবারও অ্যাটাক, এবার কিন্তু ব্রাজিল গোল করেছে, ম্যাচে ফিরেছে বলা যায়। কিন্তু খেলায় কি হচ্ছে এখন পর্যন্ত খেলা চলছে, বোঝা যাচ্ছে না। রেফারি কোনো সিদ্ধান্ত দেননি, খেলা হয়তোবা একটু পর সিদ্ধান্ত দিবেন, কিন্তু ব্রাজিল ফ্যানরা উল্লাসে মেতেছেন। গোল কি হয়েছে না হয়নি সেটা কিন্তু একটু পরেই জানা যাবে, হয়তোবা ভিআরে যাবে রেফারি, রিপ্লে দেখানো হবে। এখানে কিন্তু একটা খুব ভালো সুযোগ তৈরি হয়েছে, ভেতর থেকে বল এসেছে কিনা এটাই দেখানো হবে। এখন একটা উত্তেজনাকর পরিস্থিতি। আমি আপনাদের জানিয়ে রাখতে চাই, ভিতরে বল যায়নি, আমি যেটা দেখে বুঝলাম এটা গোল হয়নি, কিন্তু ব্রাজিল ফ্যানরা উন্মাদনায় মেতেছেন, তারা ভেবেছিল গোল হয়েছে, কিন্তু তারা আবারও হতাশ হয়ে যাবে, আবারও মাথায় হাত দেবে এবং আর্জেন্টাইন ফ্যানরা কিন্তু উল্টো এখন উন্মাদনায় মাতছে। তারা কিন্তু ভেবেছিল, ব্রাজিল কিন্তু ভেবেছিল তারা ম্যাচে ফিরলো এবং এখান থেকে সামনে যাওয়ার পথ এগিয়ে যাচ্ছে, কিন্তু না, তা হলো না। এবার কিন্তু গোল হয়নি যেটা দেখতে পেলাম, যদিও গোল পোস্টে ভালো একটা সুযোগ তৈরি হয়েছিল, কিন্তু গোল লাইন ক্রস করেনি। অনেক ব্রাজিল ফ্যান ভেবেছিল এটা গোল হয়ে গেছে, কিন্তু না, খেলা কিন্তু এখনো চলছে। খেলা কিন্তু ফলাফল সেই ব্রাজিল 0, জাপান 1। এই জাপানের ইতিহাস যদি একটু বলি, জাপান কিন্তু
1998 সাল থেকে খেলছে, তারা প্রতি বিশ্বকাপে অংশগ্রহণ করছে। তাদের একটা 100 বছরের প্ল্যান আছে, তারা 100 বছরের মধ্যে বিশ্বকাপ জিততে চায়। সেই ধারাবাহিকতায় কিন্তু এগিয়ে যাচ্ছে, খুব ভালো খেলছে। তারা গেল বিশ্বকাপে জার্মানি, স্পেনের মতো দলকে হারিয়ে তাক লাগিয়ে দিয়েছিল। এই বিশ্বকাপে গ্রুপ পর্বে ভালো পারফর্ম করে এখন নকআউট পর্বে এখানে জাপান কিন্তু আবার ব্রাজিলের তুলনায় ভালো খেলছে, এগিয়ে আছে। শেষ পর্যন্ত যদি এগিয়ে থাকতে পারে, এবার কিন্তু গোল হয়ে গেছে। এবার কিন্তু আর ছাড় দেয়নি জাপানকে। এবার ব্রাজিল ফ্যানরা উন্মাদনায় মেতেছে, তারা গোল শোধ করে খেলায় ফিরেছে। এই উত্তেজনা, উন্মাদনা এখন কিন্তু পুরো ম্যাচেই দেখা যাবে। তারা কিন্তু খুবই উন্মাদনায় মেতেছে এবং তারা এখান থেকে জয় পেতে পারে। এখন একটা আশার সঞ্চার রয়েছে তাদের মাঝে যে উন্মাদনা দেখতে পাচ্ছি, তারা কিন্তু জয় পেতে পারে, জয় পেতে খুবই আগ্রহ। অর্থাৎ তারা ম্যাচে ফিরেছে এবং দ্বিতীয়ার্ধের শেষ দিকে নেইমার নামতে পারে। নেইমার কিন্তু অনেক দিন পর, অর্থাৎ 981 দিন পর নেইমার মাঠে ফিরেছে এবং গেল ম্যাচে 15 মিনিট খেলেছে, ভালো খেলেছে। তিনি কিন্তু অ্যাটাক তৈরি করেছিলেন। এখন যদি নেইমারকে নামানো হয় তাহলে তিনিও একটা টিমকে সার্ভ করতে পারেন, ভালো কিছু করতে পারেন, বড় ম্যাচের প্লেয়ার, ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। যেহেতু ব্রাজিল ম্যাচে ফিরেছে সেহেতু আর একটি গোল যদি করে আর ডিফেন্সে যদি একটা প্রাচীর তৈরি করতে পারে তাহলে কিন্তু এই পথ পাড়ি দিতে পারবে। এই পথ পাড়ি দিলে তাদের সামনে নরওয়ের মতো শক্ত প্রতিপক্ষ কিন্তু আসতে পারে। সেই বাধা সামনে কিন্তু এখন বর্তমানে ফোকাস জাপান ম্যাচে কিন্তু সেই ম্যাচে ফিরেছে এবং নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য তারা প্রস্তুত। এখানে দেখতে পাচ্ছি কত ফ্যানদের কী রকম উন্মাদনা। আমরা আপনাদের সব কিছুই জানাতে থাকবো, আপনারা আমাদের সাথে থাকবেন। এবং আমরা দেখতে পাচ্ছি কিছুটা হতাশ আর্জেন্টাইন ফ্যানরা, তারা কিন্তু নিরাশ হয়েছে। জাপান ধরে রাখতে পারেনি লিড এবং ব্রাজিল কিন্তু তাদের গোলটা আদায় করে নিয়ে ম্যাচে ফিরেছে। এই দৃশ্য দেখার জন্য এতক্ষণ অপেক্ষা করছিল, যখন থেকে তারা গোল খেয়ে পিছিয়ে পড়েছিল। এখন কিন্তু একটা ক্রাউড দেখতে পাচ্ছি, ব্রাজিল ফ্যানদের মাঝে একটা ক্রাউড দেখতে পাচ্ছি। তারা কিন্তু চিয়ার আপ করছে নিজের দলকে, ব্রাজিল বলে উন্মাদনায় মেতেছে। তারা এখন একটা আশা করছে। আমরা এই উন্মাদনা দেখাবো, কিন্তু এখন আমরা রাজশাহীর সেলিম ভাইয়ের কাছে চলে যাব। তিনি কিন্তু আমাদেরকে দেখাবেন সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ। সনি আপনাকে ধন্যবাদ। আপনি সেখানে যে চিত্র দেখছেন একই চিত্র কিন্তু রাজশাহীতে আমরা দেখছি। রাজশাহীর অলিগুলি থেকে শুরু করে সবখানে পথ ঘাট মাঠ উল্লাসে মেতে উঠেছে ব্রাজিল সমর্থকরা। বিশেষ করে গোল শোধ হওয়ার পরে দ্বিতীয় অর্থাৎ যে গোল শোধ হয়েছে সে উল্লাসে একেবারে আনন্দ উল্লাসে ফেটে পড়েছেন রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনারে। এখানে যে দর্শক, বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি সেটাই প্রমাণ করে দিচ্ছে আসলে ব্রাজিলের ভক্তরা আসলে কতটা উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে বসেছিলেন এতক্ষণ ধরে। সেই আশা তাদের পূরণ হয়েছে। সেই আশা পূরণের পর তাদের গোল দেওয়ার পর তাদের যে উল্লাস, তাদের যে মাতামাতি, তাদের যে হইচই, তাদের যে পতাকা উড়ানো, সব কিছু নিয়ে এই রাতটি যেন উৎসবের রাতে পরিণত, রঙিন উৎসব রাতে পরিণত হয়েছে এই রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এই রাজশাহীর অলিগলি পথঘাট থেকে সবখানে বিভিন্ন জায়গায় যে বড় পর্দা এখানে দেখছেন ভক্তরা, তাদের প্রত্যেকের, বিশেষ করে ব্রাজিল ভক্ত যারা আছেন তাদের যে উৎসাহ, চোখে মুখে যে আনন্দ, সেটি আসলে দেখার মতো আসলে এই উৎসবটি তাদের জন্য। আমি এখানে দাঁড়িয়ে আছি যেখানে আছে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। এখানে আসলে হাজার হাজার দর্শক সেই রাত থেকে জড়ো হতে শুরু করেছেন রাত 9টার পর থেকে। তারপর যে খেলা শুরু হয়েছে এরপরে প্রথমার্ধ পর্যন্ত সব ব্রাজিলের দর্শকরা, যেহেতু ব্রাজিল গোল দিতে পারে না সেই কারণে তাদের উদ্বেগ উৎকণ্ঠা। এমনও দেখেছি ব্রাজিলের জালে গোল গড়ানোর পর অনেকে কান্না করতে আমরা দেখেছি। তবে সেই উচ্ছ্বাস, সেই কান্না আনন্দে পরিণত হয়েছে যখন ব্রাজিল পাল্টা গোল শোধ করে দিল। তখন থেকে আসলে তাদের ব্রাজিলদের দর্শকদের মধ্যে যে উচ্ছ্বাস, আনন্দ, হইচই, সেটি আসলে উপচে পড়া আনন্দ এই
শহীদ মিনার প্রাঙ্গণে এবং গোটা রাজশাহী বিশেষ করে গোটা দেশে ব্রাজিল ভক্তরা যে আছেন তাদের মধ্যে সেই দৃশ্যটা আমরা দেখছি। তো রাজশাহীতে মিলিয়ে যে অবস্থাটি হয়েছে যে আসলে সব বয়সী মানুষ বিশেষ করে এই শহীদ মিনার প্রাঙ্গণে তরুণ যারা আছে তরুণ তরুণী আছে তারা এই ফুটবল খেলা দেখতে এসেছেন এবং সেই সাথে শিশুরাও এসেছেন। ওনাকে দেখছি যারা মায়ের কোলে চড়ে অর্থাৎ শিশু সন্তানকে নিয়ে অনেক মাও এসেছেন এখানে সেই খেলা দেখতে এবং সে দৃশ্যটি আসলে মনোমুগ্ধকর দৃশ্য। আমরা সেখানে দেখছি যে বিশাল হইচই আনন্দ উল্লাস এবং প্রত্যেকটি হৃদয় যেন আসলে নেচে উঠেছে এই ব্রাজিল ভক্তদের মধ্যে। সেই উৎসব যেন একটি রঙিন ছবি পরিণত হয়েছে। যদি খেলা এখন শেষ হয়নি কিন্তু ব্রাজিলদের যে মনে যে জোয়ার যে উচ্ছ্বাস সেটি আসলে খেলা একেবারে জমে ওঠার মতো যে বিষয় সেটি আসলে আমরা এখন দেখছি। এতক্ষণ খেলা অনেকটা নিরুত্তাপ থাকলেও সেই সাথে এসে খেলা বেশ উত্তাপ ছড়াচ্ছেন ব্রাজিলের দর্শকরা। This is a beautifully hung up ball at the back post. And look at that leap from Casemiro. I mean, the timing of it, nobody went up with him. Casemiro, the second oldest goal scorer for গোল Brazil. না পাওয়া যে হতাশা ছিল ব্রাজিল দর্শকদের মধ্যে সেই হতাশা কাটিয়ে এবং যে আনন্দের জোয়ারে ভাসছেন সেই দৃশ্য আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম। আবারও সেই From Japan here now to take a bit out of it. হাজারো চোখ এখন সে জায়ান্ট স্ক্রিনের দিকে এখন তাকিয়ে আছে সেই খেলা সেই দৃশ্য দেখার অপেক্ষা ব্রাজিল দর্শকরা আছেন যে কখন গোল হয় কোন দিকে গোল হয় সেই উৎকণ্ঠা আনন্দ উচ্ছ্বাস একই সাথে উদ্বেগও রয়েছে সেই দর্শকদের মাঝে। He's an absolute flyer, Maeda. Well, that's the thing, they do have a lot of pace at the top of the pitch on transitions. They are deadly. বিশেষ করে দর্শকদের মাঝে যে জেলাবাসী সেই জেলাবাসীর মানে মাতামাতিতে একেবারেই যেন উচ্ছ্বাস আনন্দ মানে পুরো নগর উৎসবের নগরীতে পরিণত হয়েছে সেটি অনেকেই সেভেন আপ ছড়িয়ে ছিটিয়ে আসলে আনন্দ উল্লাস প্রকাশ করছেন, অনেকে রং মাখছেন, অনেকেই যেহেতু জার্সি পরে এসেছেন তারপর অনেকে মুখ রঙিন গালে রং মেখে নানা সাজে আসলে ব্রাজিলের দর্শকরা এসেছেন এবং সেটি তারা আনন্দ উল্লাস করছেন। এই শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ থেকে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেখানে আছে সেখানে এই একইভাবে বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে এবং শুধু তাই না পাড়া মহল্লা জুড়ে যে ছোট ছোট মাঠগুলো আছে সেখানে যেমনটি সড়কে বসে অনেকে খেলা দেখছেন সেই দৃশ্য আমরা রাজশাহী নগরী জুড়ে দেখেছি। And delivering. Suzuki was there. But that was like the Brazil of old when I was growing up. Yeah, we're seeing a little bit more of the tricks and flicks and the great combination play and movement. দর্শকদের উপস্থিতি এতটাই বেশি যে পরিস্থিতি বা শৃঙ্খলা রাখতে বেশ হিমশিম হচ্ছে আয়োজকদের। দর্শকদের উচ্ছ্বাস আনন্দ সেটি আসলে ভাষায় প্রকাশ করার মতো না, কারণ হাজারো দর্শক একই সাথে নেচে উঠেছেন এবং তাদের যে আনন্দ সেটি আসলে চোখে পড়ার মতো। সনি রাজশাহী থেকে ব্রাজিল বনাম জাপানের খেলার যে সর্বশেষ সেটা ছিল আমার কাছে। সেলিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজশাহী থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সেলিম, জানাচ্ছিলেন খেলার সর্বশেষ খবরাখবর। দেখছেন দেশে প্রবাসে, ফিরছে একটু পর। দেখছেন দেশে প্রবাসে। এবার জাতীয় প্রসঙ্গ। সমালোচনা ও বিরোধিতার মুখে অবশেষে ব্যাংক লুটেরাদের মালিকানায় ফিরে আসার পথ বন্ধ করে দিল সরকার। এ সংক্রান্ত ব্যাংক রেজুলেশন আইনের 18 ক ধারা বাতিলের সিদ্ধান্ত নেওয়ার কথা সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি জানান, বাজেট ঘাটতি পূরণ ও রাজস্ব আহরণে স্বচ্ছতা আনা হবে। হাসিনা আমলে 1 ডজনের বেশি ব্যাংকে সরকারি ছত্রছায়ায় ব্যাপক অনিয়ম লুটপাট হয়েছে বলে গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রে উঠে আসে। এর মাঝে দুর্বল 5টি শরিয়া ভিত্তিক ব্যাংকে একীভূত করে ওই সরকার। এজন্য প্রণয়ন করা হয় ব্যাংক রেজুলেশন আইন।
তবে এই অধ্যাদেশটি আইনে রূপান্তর করতে গিয়ে নির্বাচিত বিএনপি সরকার 18 ক ধারা যুক্ত করে, যার ফলে এসব ব্যাংকে লুটপাট করা মালিকরা আবারও ফিরে আসার সুযোগ পাবে উল্লেখ করে এর তীব্র বিরোধিতা করে বিভিন্ন মহল। অবশেষে সমালোচনার মুখে ধারাটি বাতিলের সিদ্ধান্তের কথা জানালেন অর্থমন্ত্রী। ব্যাংক রেজুলেশন আইন 2026-এর ধারা 18 ক বিষয়ে বিভিন্ন অংশীজনের মতামতের ভিত্তিতে সরকার এই ধারাটি বিলোপের সিদ্ধান্ত নিয়েছে। সংসদে এমন তথ্য জানানোর পর অর্থমন্ত্রী বাজেট প্রসঙ্গে বলেন, নতুন বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জন হবে, কর আহরণেও আসবে স্বচ্ছতা। স্টক মার্কেটের সাথে গ্লোবাল এক্সপোজার আছে, ওইরকম ব্যক্তিদেরকে এখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। আইনি কাঠামো পর্যালোচনামূলক সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ সময় অর্থমন্ত্রী আরও জানান, নতুন বাজেটে আগের বছরের তুলনায় অনুন্নয়ন ব্যয় কমিয়ে উন্নয়ন ব্যয় বাড়ানো হয়েছে। বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা। কালো টাকা সাদা করার সুযোগ বাতিল সহ বেশ কয়েকটি সংশোধনী এনে জাতীয় সংসদে পাশ হলো অর্থ বিল 2026। বিল পাশের আগে সকালে সংসদে প্রধানমন্ত্রী জানান, অর্থনীতি পুনরুদ্ধারে 3 ধাপে কাজ করবে সরকার। এদিকে কর বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র অর্থ বিল পাশ নয়, বরং রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। বিস্তারিত মাজহার মাহবুবের প্রতিবেদনে। 2026-27 অর্থ বছরে 9,38,000 কোটি টাকার বাজেট বাস্তবায়নে রাজস্বের লক্ষ্যমাত্রা 6,95,000 কোটি টাকা। এই লক্ষ্য অর্জনে প্রশ্নহীনভাবে কালো টাকা সাদা করার সুযোগ, নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএন সনদ বাধ্যতামূলক সহ নানা প্রস্তাব করা হয়েছিল অর্থ বিলে। তবে প্রধানমন্ত্রীর অনুরোধে এগুলো সহ বেশ কয়েকটি প্রস্তাব বাতিল করে সোমবার বিকেলে অর্থ বিল 2026 পাশ হয় জাতীয় সংসদে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। এর আগে সকালে বাজেট অধিবেশনে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। জানান, অর্থনীতি পুনরুদ্ধারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব সংস্কার, ব্যাংকিং খাতের পুনর্গঠন, রপ্তানি বহুমুখীকরণ ও কর্মসংস্থান সম্প্রসারণ সহ নানা উদ্যোগ বাস্তবায়নে 3 ধাপে কাজ করবে সরকার। মাননীয় স্পিকার, এবারকার বাজেটের অন্যতম মূল লক্ষ্য হচ্ছে অর্থনীতিতে ধীরে ধীরে শৃঙ্খলাকে ফিরিয়ে নিয়ে আসা। বিনিয়োগ, উৎপাদন এবং কর্মসংস্থানের যে চাকা, সেটিকে সচল এবং শুধু সচলই নয়, সেটিকে বেগবান করা। অর্থবিল সংশোধনের প্রস্তাবে প্রধানমন্ত্রী বলেন, কালো টাকা সাদা করা ইস্যুতে বেশ সমালোচনা হয়েছে, তাই এই সুযোগ বাতিল চান তিনি। এছাড়া করমুক্ত আয়সীমা বাড়িয়ে 4 লাখ টাকা করা, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়ের ওপর কর হার কমানো ও বিভিন্ন শিল্প খাতের জন্য আমদানি শুল্ক কমানোর প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। কেউ কেউ এটিকে কালো টাকা সাদা করার সুযোগ এইভাবে মনে করছেন, অনেকের এক্সপ্রেশন হচ্ছে এটা বোধহয় এরকম। আমি মাননীয় স্পিকার, জনগণের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে প্রস্তাবিত এই বিধানটিকে প্রত্যাহার করার জন্য আমি মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি। 2026-27 এবং 27-28 কর বছরের জন্য 4 লাখ টাকা। প্রধানমন্ত্রীর সকল প্রস্তাব বিবেচনায় নিয়ে জাতীয় সংসদে অনুমোদনের জন্য প্রস্তাব করেন অর্থমন্ত্রী। এ সময় তিনি জানান, রাজস্ব ব্যবস্থার সংস্কারে নেওয়া হবে পদক্ষেপ। রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা, পৃথকীকরণ, কর ব্যবস্থার অটোমেশন, কর ফাঁকি রোধ এবং বিনিয়ন্ত্রণ, ডিরেগুলেশন এর মাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করে ব্যবসা বাণিজ্য প্রসারের উদ্যোগ নিচ্ছি। প্রস্তাবিত বাজেট এবং এই সংক্রান্ত বিলসমূহ পাশের জন্য এই মহান জাতীয় সংসদের প্রতি আহ্বান জানাচ্ছি। বাজেট বাস্তবায়নে শুধুমাত্র নীতি গ্রহণ নয়, বাজেট বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ এবং আইনের প্রয়োগ নিশ্চিত করার কথা বলেন বিশেষজ্ঞরা। সরকারের সফলতা নির্ভর করবে যে কত ইফেক্টিভলি টাকাটা কালেক্ট করতে পারে, মানে রাজস্ব আহরণ করতে পারে। এটাও তদারকি করা উচিত যে আসলে ওনারা তো অনেক জায়গায় কাস্টম ডিউটি থেকে শুরু করে উৎসে করের থেকে শুরু করে অনেক জায়গায় ছাড় দিয়েছেন, সেই ছাড়ের প্রভাবটা সাধারণ জনগণের কাছে পৌঁছালো কিনা। কর আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে অর্থ বছরের মাঝখানে এসে করের বোঝা না চাপানোর পরামর্শ তাদের। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা। তরুণ মেধাবীরাই বাংলাদেশের পথ প্রদর্শক। আগারগাঁয়ে বাংলাদেশ চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে এক প্রদর্শনীতে একথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, শিক্ষার্থীদের আগ্রহ অনুযায়ী সহযোগিতা করতে প্রস্তুত সরকার। শিক্ষার্থীদের প্রতি বছর অন্তত 1টি গাছ রোপণের আহ্বান জানান তিনি। 27,000 শিক্ষার্থী ও 16,000 শিক্ষকের প্রায় 8,000 নতুন ভাবনা।
সারা দেশ থেকে জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর মতো বাছাই করা ১০০টি প্রকল্প স্থান পায় এই প্রদর্শনীতে। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত প্রদর্শনী ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উৎসাহ দেন শিক্ষার্থীদের। সেরা ১০ টিমকে দেয়া হয় আর্থিক পুরস্কার। নবম স্থানে পুরস্কার গ্রহণ করছেন নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এ সময় তরুণ মেধাবীরাই বাংলাদেশের পথ প্রদর্শক উল্লেখ করে সরকার প্রধান শিক্ষার্থীদের দেশ গঠনে অংশ নেয়ার আহ্বান জানান। বলেন, শিক্ষার্থীদের আগ্রহ অনুযায়ী সহযোগিতা করতে সরকার প্রস্তুত। এই স্টেজে যখন উঠলাম, ওখানে যখন বসলাম, খুব একটা কনফিডেন্ট ভাব লাগছে। ইয়েস, আমরা পারবো। যাদের সামনে এইরকম ভবিষ্যৎ আছে, যাদের মধ্যে এরকম মেধা আছে, ওই মাঠের মধ্যে যাদেরকে আমি দেখে এসেছি খেলতে, আমার কাছে মনে হচ্ছে ইয়েস, বাংলাদেশের গেম চেঞ্জার হচ্ছে তোমরা। বাংলাদেশের গেম চেঞ্জার আমার সামনে বসে আছে। এর আগে একযোগে দেশের ২৯,০০০-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীদের প্রতি বছর অন্তত একটি গাছ রোপণের আহ্বান জানান তারেক রহমান। প্রত্যেক বছর তোমরা একটা একটা করে গাছ প্রত্যেকে রোপণ করবে। তোমরা যদি প্রত্যেকে একটা করে রোপণ করো গাছ, তুমি দেখবে গাছটা যখন একটু বড় হবে তখন তোমার বন্ধুর মতন মনে হবে তাকে। তরুণ প্রজন্মের নেতৃত্ব তৈরিতে বিএনসিসির ভূমিকা রয়েছে জানিয়ে স্বেচ্ছাসেবী সংগঠনটির কার্যক্রম বাড়ানোর কথাও বলেন প্রধানমন্ত্রী। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা। এবছরই শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে রাজনৈতিক স্ট্যান্ডবাজি বলছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সাহস থাকলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে দেশে এসে জুলাই হত্যার বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া জুলাই হত্যাকাণ্ডের ১০ মামলা তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার কথাও জানান তিনি। ৫ আগস্ট সরকার পতনের পর ভারতে চলে যেতে বাধ্য হন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাই আন্দোলনে চালানো হত্যার মামলায় মৃত্যুদণ্ডের আসামি তিনি। দিল্লিতে বসে দেয়া তার বক্তব্য প্রচারে রয়েছে নিষেধাজ্ঞা। তবে রোববারও ভারতের গণমাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, চলতি বছরেই ফিরছেন দেশে। এক্ষেত্রে কারো সঙ্গে যাবেন না সমঝোতায়। এ প্রশ্নে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলছেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এই সব কিছুই হচ্ছে একটা স্ট্যান্ডবাজি। একটা বিচারের প্রক্রিয়ার মধ্যে বহুবার তাকে আসার জন্যে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, পত্রিকা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, কিন্তু তিনি আসলেন না। তিনি তার মামলাটাকে মোকাবেলা করলেন না। তার বিরুদ্ধে অভিযোগ যেগুলো আসলো, সে অভিযোগ তিনি চ্যালেঞ্জ করলেন না। জুলাই হত্যাকাণ্ডের আরও ১০ মামলার তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার কথা জানান চিফ প্রসিকিউটর। আর এসব মামলার আসামির তালিকায় রয়েছে শাহজাহান খান, আমির হোসেন আমুসহ সাবেক পুলিশ কর্মকর্তার নাম। যে 10টা রিপোর্ট সাবমিট করা হয়েছে সেগুলোতে ফর্মাল চার্জ আমরা আগামীকালকের মধ্যে অথবা ভ্যাকেশনের পরে 21 তারিখে যখন খুলবে সাথে সাথে আমরা ফর্মাল চার্জ আমরা দাখিল করে দেবো। বাকি তাতে ওই 10টা ফর্মাল চার্জ এবং যে 24টা মামলা এখন বিচারাধীন, এই মোট 34টি মামলা এখন বিচার কাজ চলবে। এদিকে জাসদ নেতা হাসানুল হক ইনুর মামলার রায় আসছে মঙ্গলবার। তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের সব অভিযোগ প্রমাণ হয়েছে বলেও জানান চিফ প্রসিকিউটর। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। দেখছেন দেশে প্রবাসী, ফিরছি একটু পর। দেখছেন দেশে প্রবাসে। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে প্রাণ গেছে 5 জনের। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 124 জন। এদিকে ডেঙ্গু প্রতিরোধে রাজধানীতে চলছে এডিস মশা নিধনের কার্যক্রম। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু সিটি কর্পোরেশনের অভিযান দিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়, দরকার সমন্বিত উদ্যোগ। রাজধানীর বিভিন্ন ওয়ার্ডে নিয়মিত অভিযানে মিলছে এডিস মশার লার্ভা। কোথাও নির্মাণাধীন ভবন, কোথাও ছাদ বা আঙিনায় জমে থাকা পানিতে মিলছে লার্ভা। এসব ভবনে অভিযান চালিয়ে জরিমানা করেছে সিটি কর্পোরেশন। তবুও বর্ষার মৌসুমে ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকার উদ্বেগ বাড়ছে জনমনে। এরই মধ্যে পরিস্থিতি আরও শঙ্কার। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 5 জন মারা গিয়েছেন। তাদের মধ্যে 2 জন পুরুষ।
সবাই কিন্তু জানে যে ডেঙ্গু আসলে কিভাবে প্রতিরোধ করতে হয়, বংশবিস্তার রোধ করাটা, সেটা কিন্তু আসলে সবাই জানার পর সেটা মানতে চায় না। অবহেলা করা যাবে না, কারণ মৃত্যু ঝুঁকিটা কিন্তু ডেঙ্গুতে অনেক বেশি, কারণ 4টা টাইপ, 1, 2, 3, 4, যে কোনো একটাতে কিন্তু সে আক্রান্ত হলে পরবর্তীতে অন্য আক্রান্ত হচ্ছে, সেটার ঝুঁকিটা অনেক বেশি। এই জন্য আক্রান্ত হলে সঠিক চিকিৎসার পরামর্শ। সিটি কর্পোরেশন বলছে যেখানে লার্ভা পাওয়া যাচ্ছে সেখানে আইন অনুযায়ী জরিমানা করা হচ্ছে, পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রমে অব্যাহত রয়েছে। নগরবাসীকেও নিজ নিজ বাসা ও প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে নগর কর্তৃপক্ষ। আপনাদেরকে সচেতন থাকতে হবে। এই লার্ভা জন্ম নিয়ে আপনাকে ফার্স্টে কামড় দিবে, সেই কামড়ের মধ্যে আপনি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে যাবেন। আপনি যদি আপনার বাসাটা পরিষ্কার করতে নাও পারেন, যদি মনে করেন সিটি কর্পোরেশনের কোনো সহযোগিতা প্রয়োজন আছে, আমাদেরকে জানান, আমরা গিয়ে পরিষ্কার করে দিব। তারপরেও যাতে ডেঙ্গুর যেই লার্ভা সেটা যাতে সৃষ্টি না হতে পারে, সেই ব্যাপারে সকলকে সচেতন থাকতে হবে। বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় মশার প্রজননস্থল ধ্বংস করা। ঢাকা সহ বাংলাদেশের অনেকগুলো জেলাতে এখন এডিস মশার ঘনত্বের ইন্ডেক্স, গড় ইন্ডেক্স 20-এর উপরে আছে। এই মুহূর্তে আমরা একটি ফরকাস্টিং মডেল যেটি তৈরি করি সবসময়, এডিস মশার ঘনত্ব, ডেঙ্গু রোগীর সংখ্যা, বৃষ্টিপাত, তাপমাত্রা, আর্দ্রতা, এই কয়েকটি মিলিয়ে আমরা একটি প্রেডিকশন মডেল তৈরি করি। সেখানে স্পষ্ট দেখতে পাচ্ছি ডেঙ্গু আগস্ট এবং সেপ্টেম্বরে বেশ ভয়াবহ হতে পারে। যেটি করণীয় সেটি হচ্ছে এডিস মশার যে প্রজননস্থল, এই প্রজননস্থল ধ্বংসের কার্যক্রমটা ব্যাপকভাবে চালাতে হবে। সঙ্গে সঙ্গে কমিউনিটিকে বা জনগণকেও সম্পৃক্ত করতে হবে এই কাজে। যার যার বাড়ির আঙ্গিনায় নিশ্চিত করতে হবে যেন কোনোভাবেই ওই বাড়িতে এডিস মশার প্রজনন না হয়। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছে 18 জন, আক্রান্তের সংখ্যা পৌঁছেছে 5000-এ। নুসরাত জাহান, স্টার নিউজ। দর্শক, ব্রাজিল এবং জাপানের ম্যাচের আরো খবরাখবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় মহসিন হল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনুর ইসলাম। শাহনুর, কি দেখছেন অবস্থা দর্শকরা কি বলছে, যেহেতু 1-1 সমতায় আছে, দর্শকরা কি বলছেন, আসলে ব্রাজিলের জেতার সম্ভাবনা কতটুকু দেখছেন? তো এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় মহসিন হলে রয়েছে একদমই থমথমে পরিস্থিতি, অর্থাৎ গোল 1-1 রয়েছে। যারা ব্রাজিলের সাপোর্টার রয়েছে, যারা জাপানের সাপোর্টার রয়েছে, বিশেষ করে যারা আর্জেন্টাইন সাপোর্টার রয়েছে, তারা কিন্তু উৎকণ্ঠার মধ্যে রয়েছে। আমরা প্রথম থেকে অবস্থান করছি এবং দেখেছি যখনই জাপান একটা গোল দিয়েছে, আর্জেন্টাইন যারা ফ্যান রয়েছে উত্তেজনা চরম পর্যায়ে চলে গিয়েছে। কিন্তু একটু দেখানোর চেষ্টা করি, মহসিন হলের পুরো মাঠ কিন্তু লোকে লোকারণ্য হয়েছে। খেলা শুরুর পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা রয়েছেন, পাশাপাশি অন্য এলাকার যারা শিক্ষার্থী রয়েছেন, তারা এখানে এসেছেন এবং খেলা উপভোগ করছেন। এখন পর্যন্ত কিন্তু 1-1 গোলের সমতা রয়েছে, অর্থাৎ থমথমে পরিস্থিতি, একদমই থমথমে পরিস্থিতি। একজন আর্জেন্টাইন ফ্যানের সাথে একটু কথা বলার চেষ্টা করব, যদি একটু কথা বলার চেষ্টা করি এবং জানার চেষ্টা করি যে আসলে প্রথম থেকেই তো এখানে আসছিলেন, যখন 1 গোল হয়েছিল আসলে কি আশা করছেন এখন? যে কামব্যাক করছে প্রথম রাউন্ডে, মোটামুটি প্রথম 45 মিনিটে ভালো খেলছে, এখন তারাও ভালো খেলতেছে, কিন্তু চাই ব্রাজিলও জিতুক। বড় একটা দল হিসাবে ব্রাজিল কোয়ালিফাই করুক, আমরাও চাই আর্জেন্টিনার ফ্যান হিসাবে, যত ভালো আগের থেকে আজকের অনেক দর্শক বেশি। তারপরও আমরা খেলা উপভোগ করতে আসছি। মার্কেট বন্ধ ছিল, কালকে মঙ্গলবার, মার্কেট বন্ধ উপলক্ষে আমরা সবাই মিলে খেলা দেখতে আসছি এবং উপভোগ করতে আসছি। আমরা চাই এশিয়ার দেশ হিসাবে জাপান কোয়ালিফাই করুক। আমরা এশিয়ার দেশ হিসাবে জাপানকে সাপোর্ট করি এবং চাই জাপান। যারা আর্জেন্টাইন ফ্যান রয়েছে তারা কিন্তু মনে প্রাণেই চায় যে আসলে জাপান জিতুক, কিন্তু তারা আরো বলছিলেন যে ব্রাজিলও জিতুক, কারণ না হলে খেলায় কিন্তু মজা হবে না। আর্জেন্টাইন যারা ফ্যান রয়েছে কিংবা ব্রাজিলিয়ান যারা ফ্যান রয়েছে, তারা আশা করছে যে আজকে 1-1 সমতা না হয়ে বরঞ্চ ব্রাজিল জিতুক। অন্যান্য আমরা আরো কিছু আর্জেন্টাইন ফ্যানদের সাথে কথা বলার চেষ্টা করবো এবং জানার চেষ্টা করবো যে আসলে পুরো একটু জানার চেষ্টা করি। আপনারা তো সকাল থেকে মানে খেলার পর থেকে অবস্থান করছেন, 1 গোল হয়েছিল, উত্তেজনা দেখেছি, কেমন বোধ করছেন এখন? আসলে প্রথমার্ধে জাপান যে মানে অনেক ভালো খেলছে, ব্রাজিল ফ্যান যারা আছে তারা তো খুব উৎকণ্ঠার মধ্যে ছিল যে আজকে কি হবে না হবে, যেহেতু 1 গোল তারা প্রথমার্ধেই খেয়ে গেছিল। কিন্তু আমরা চাচ্ছি যে এশিয়া দেশ হিসেবে আমরা জাপানকে সাপোর্ট করবো, এটাই স্বাভাবিক আর্জেন্টিনা ফ্যান হিসেবে। কিন্তু ব্রাজিল যদি কোয়ালিফাই না করে তাহলে বাংলাদেশে আসলে খেলার মজাটা চলে যাবে। তাই এর জন্য চাই যে ব্রাজিল আসলে জিতুক, এটা মন থেকেই চাই। আর আমরা আরো উপভোগ করতে চাই আর্জেন্টিনা ফ্যান হিসেবে। আমরা ব্রাজিল আর আর্জেন্টিনা মিলেই
সামনে এগিয়ে যাব, এটাই আমাদের প্রত্যাশা। একটু আমরা আরেকটু চেষ্টা করবো। আর্জেন্টাইন ফ্যানের সাথে কথা বলছিল যে যদি ব্রাজিল হেরে যায় তাহলে কিন্তু বাংলাদেশ থেকে ফুটবল খেলার উন্মাদনা চলে যাবে। আমরা তো দেখতে পাচ্ছিলাম অনেক এনজয় করছেন, 1-1 গোলের সমতা রয়েছে। কি আশা করছেন একজন ব্রাজিলিয়ান ফ্যান হিসেবে, কি আশা করছেন? আমার মনে হচ্ছে আরো একটা গোল হবে ব্রাজিলের, আরো একটা গোল হবে, আই হোপ আরেকটা গোল হবে। এবং ভিনিসিয়াস কিছু গোল নিয়ে রয়েছে। আমরা আশা করছি ভিনিসিয়াস আজকে একটা গোল পাবে, এটা আমরা সবাই আশাবাদী। আর আমরা চাচ্ছি ব্রাজিল আরো একটা গোল আজকে দেখ, অন্তত একটা। দর্শক যারা রয়েছেন তারা কিন্তু আসলে এই মুহূর্তে একদম টান উত্তেজনা, আমাদের সাথে আসলে কেউ কথা বলতে চাচ্ছে না। বারবার স্ক্রিনের দিকে দেখছেন যে ভিনিসিয়াস বল নিয়ে দৌড়ছেন এবং তারা আশা করছেন যে ভিনিসিয়াস গোল দিবেন এবং ব্রাজিল কিন্তু 1-1 গোলের সমতা নয়, বরং চাচ্ছে আরো একটি গোল দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা আরেকজন ব্রাজিলিয়ান ফ্যান রয়েছে, রিফাত। আপনি দেখতে পাচ্ছি প্রথম থেকে উত্তেজনার সাথে খেলা দেখছেন, কি আশা করছেন আসলে আজকে কি জিতবে? আর আর্জেন্টাইন ফ্যানও রয়েছে দেখলাম, তারা আশা করছে যে ব্রাজিল আজকে হারুক। কি বলতে চান আসলে? তারা তো মনে করবেই, ঠিক আছে, কারণ আমরা সবসময় যেটা জানি যে জার্মান হচ্ছে আর্জেন্টিনার বাপ, ঠিক আছে। সরি, মানে এটা আমাদের মানে এটা একটা আর কি কথার কথা, ঠিক আছে, এটা কথার কথা। আমরা একজনের সাথে কথা বলছিলাম এবং তারা বলছিলেন যে আসলে একটা কথা বলি, আমরা ব্রাজিলে এমন একটা দল সাপোর্ট করি যাদেরকে রুস্ট করতে হলে জার্মানিকে বাপ ডেকে রুস্ট করতে হয়। ব্রাজিল খেলে কার সঙ্গে? জাপান, তারপর আছে কোন টিম? মরক্কো, যারা ভালো ভালো টিম। আর্জেন্টিনা খেলে কারা? আর্জেন্টিনা, গুলিস্তান, হাজীগঞ্জ, কুমিল্লা। আচ্ছা, তারা বলছিলেন যে খেলার মধ্যে অসমতা রয়েছে, সুতরাং ব্রাজিল ভালো টিমের সাথে খেলছে কিন্তু আর্জেন্টিনা কিন্তু ভালো দলের সাথে খেলছে না বলে বিভিন্ন অভিযোগ রয়েছে। আমরা আরেকটু দেখানোর চেষ্টা করি, খেলা কিন্তু একদমই টান পরিস্থিতি এখন পর্যন্ত। জাপান 1 এবং ব্রাজিল কিন্তু 1 রয়েছে। আমরা আরো কিছু দর্শক যারা রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করবো, বিশেষ করে যারা আর্জেন্টাইন ফ্যান রয়েছে, আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই। সানুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, খেলার খবরাখবর আমরা আরো জানবো, এর জন্য আমরা চলে যাচ্ছি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়। সেখানে আছেন আমাদের সহকর্মী কেএম সানি। সানি, আমাদেরকে জানাবেন আসলে কি দেখছেন খেলার অবস্থা এবং দর্শকরা কি বলছে? এই মুহূর্তে খেলার অবস্থা ব্রাজিল 1 জাপান 1। খেলায় কিন্তু ফিরেছে ব্রাজিল। তারা কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুর দিকে অর্থাৎ 56 মিনিটে একটা গোল করে ক্যাসেমিরো, সেখান থেকে ফিরে ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল এবং এখন পর্যন্ত তারা মুহুর্মুহু আক্রমণ চালাচ্ছে। যেমনটা ছিল জাপান প্রথমার্ধে জাপান অনেক অ্যাটাক করেছে এবং গোল আদায় করেছে। এখন ঠিক উল্টো, এখন ব্রাজিল অ্যাটাকে সবসময় অ্যাটাক করছে এবং গোল একটা আদায় করছে। যে কোনো মুহূর্তে আরও একটা গোল করে ফেলতে পারে, আর যদি গোল না হয় তাহলে কিন্তু অতিরিক্ত 30 মিনিটের খেলায় গড়াবে। তারপরেও যদি গোল না হয় টাই ব্রেকারে গড়াবে ম্যাচ। আমি সেটাই জানাচ্ছিলাম, এই দুই দলের খেলা কিন্তু খুবই জমে উঠেছে এবং এখানকার উন্মাদনাও কিন্তু ভিন্ন মাত্রা পেয়েছে। এখানে যেমন ব্রাজিল ফ্যান আছে তেমনি আর্জেন্টিনা ফ্যানও আছে। তারা কিন্তু জাপানকে সাপোর্ট করছে, তারা চায় জাপান জয় নিয়ে ব্রাজিলকে বাড়ি পাঠিয়ে দেখ, অর্থাৎ ব্রাজিলকে তারা এখান থেকেই অর্থাৎ বিশ্বকাপের রাউন্ড অফ 32 থেকে বিদায় করতে চায়। কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা যখন থেকে শুরু হয়েছে, ব্রাজিল যখন থেকে অ্যাটাক শুরু করেছে তখন থেকে কিন্তু তাদের মুখ ফ্যাকাশে হয়ে গেছে। তারা কিন্তু আর সেভাবে উন্মাদনা করতে পারছে না, কারণ তারা এখন আর এগিয়ে নেই, তারা এখন সমতায়। ম্যাচ চলতে থাকবে, আমরাও আপনাদেরকে জানাতে থাকবো। এখন দেখতে পাচ্ছেন এখানকার চিত্র, এখানে কিন্তু নীরবতা, একটু পরপর অ্যাটাক করছে ব্রাজিল এবং এখানকার যেই ব্রাজিল ফ্যানরা তারা কিন্তু উন্মাদনায় ফেটে পড়ছে। ছোট একটা অ্যাটাক, ছোট একটা কার্ড, ছোট একটা ফাউল, সব কিছুতেই কিন্তু তারা উন্মাদনায় প্রকাশ করছে এবং আর্জেন্টিনা ফ্যান তারা কিন্তু এখন একটু কিছুটা হতাশ। আমি যখন প্রথমার্ধ শেষে বিরতিতে তাদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু অনেক খুশি ছিল। তারা অনেকেই বলছিল আমরা পরের বার থেকে কাবো ভার্দের সাপোর্ট করব। তারা হতাশ হয়েছিল, তারা ব্রাজিলের পারফরমেন্স দেখে হতাশ হয়েছিল, অনেকেই বলছিল এমন কথা। কিন্তু এখন খেলার মোড় ঘুরে গেছে। আনচেলত্তি তারা আরও একটা কথা বলেছিল, আমি একটু বলে রাখতে চাই। ধন্যবাদ। এখন এই ছিল আমার কাছে সর্বশেষ।
সনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে ঢাকার খবরাখবর জানছিলাম দর্শকদের উন্মাদনা সম্পর্কে। এবার আমরা ঢাকার বাইরে রাজশাহীর খবরাখবর জানবো। সেখানে আছেন আমাদের সহকর্মী জিয়াউল গনি। সেলিম, কেমন দেখছেন দর্শকদের উন্মাদনা এবং যেহেতু খেলা হয়তো প্রায় শেষের দিকে, কি অবস্থা দেখছেন? আসলে রাজশাহীতে দর্শকদের মাঝে উদ্বেগ, উৎকণ্ঠা, টান উত্তেজনা, একেবারে বিশেষ করে ব্রাজিলদের সমর্থক আছেন বা দর্শক ভক্ত আছেন, তাদের আপনি দেখছেন নিশ্চয়ই প্রত্যেকের চোখে মুখে আমি উদ্বেগ এবং উৎকণ্ঠা দেখতে পাচ্ছি। কারণ শেষ মুহূর্তে কি হয়, মানে শেষ পর্যন্ত ড্র হয়ে থেকে যায় কিনা বা কোন দিকে গড়ায় এই ম্যাচটি। কারণ শেষ 32 শেষে 16 পর্বে যে উঠবে, ব্রাজিল উঠবে নাকি জাপান যাবে, সে নিয়ে মানুষ এই দর্শকদের মধ্যে যে এখনো উদ্বেগ, সেটা কিন্তু এখনো কাটছে না। আর দেখছি যে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে হাজার দর্শক, আর দেখছেন তাদের প্রত্যেকেরই চোখ আসলে বড় পর্দার দিকে। তারা এই উদ্বেগ উৎকণ্ঠা ভরা চোখ নিয়ে তাকিয়ে আছে যে শেষ পর্যন্ত কি হয়, নেইমারের দল শেষ পর্যন্ত জিতবে নাকি জাপান শেষ পর্যন্ত জিতবে, সে নিয়ে কিন্তু উৎকণ্ঠা আছে। এখানে আমরা দেখছি যারা বিশেষ করে তরুণ শ্রেণীর দর্শক, বিশেষ করে শিক্ষার্থী, তাদের কিন্তু ঢল নেমেছে এই রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারে। তরুণদের পাশাপাশি মেয়ে শিক্ষার্থী যারা আছে, যারা নারী আছে, তরুণী আছে, তারাও কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন এবং এই রাত জেগে নির্ঘুম রাত কাটাচ্ছেন সেই তাদের নেইমার ভক্তরা। এখানে বিশেষ করে জাপানের ভক্ত থাকলেও নেইমার অর্থাৎ ব্রাজিলদের যে ভক্ত, তাদের সংখ্যায় বেশি। আমরা যখন দেখলাম যে গোল যখন ড্র হয়ে গেল, তখন তাদের যে উল্লাস, সেই রঙিন উল্লাস আমরা দেখেছি এবং সেটি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে ব্রাজিল ভক্তদের আনন্দে গেছে যে উল্লাস, সেটি আসলে সবাইকে আসলে মুগ্ধ করেছে। কারণ তারা যে শেষ মুহূর্তে যে খেলাটি আছে, সেই খেলাটি আসলে ড্র হয়ে যায় নাকি শেষ পর্যন্ত কোন দিকে দাঁড়ায়, সেটি নিয়ে আসলে দর্শকদের মাঝে এখনো কিন্তু সেই উদ্বেগ উৎকণ্ঠা চলছে। এখন তারা শেষটুকু দেখার অপেক্ষায়। তো রাজশাহী থেকে ম্যাচের সর্বশেষ আমার কাছে তথ্য ছিল এই। সেলিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ঢাকা ও ঢাকার বাইরে থেকে আমাদের সহকর্মীরা খেলার সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন। দর্শক, এই ছিল আজকে দেশে প্রবাসে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।